2025 সাল জুড়েই আদালত অঙ্গন ছিল আলোচনার অন্যতম শীর্ষে। বেশ কটি রায়, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে। আর বছরের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একের পর এক মামলা। তবে বছরের প্রায় শেষ সময়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশের মধ্য দিয়ে জুলাই 24-এর মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল, যা ছিল বছরের আলোচনার শীর্ষে। পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয় ঘটনাবহুল এই বিদায়ী বছরে। এদিকে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। 2025 সালে আদালত চত্বরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত থাকছে আরিফিন মাসুদের রিপোর্টে। বাংলাদেশের ইতিহাসে 2025 সাল আলোচিত একটি বছর। বিচার বিভাগের জন্য বছরটি বেশ আলোচিত। চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বছরে দেওয়া হয় ঐতিহাসিক বেশ কিছু রায়। বছরের শেষের দিকে সবচেয়ে আলোচিত রায়টি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের 17 নভেম্বর এই রায় দেন ট্রাইব্যুনাল 1। এই রায়ে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। আলোচিত এই মামলার বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। মামলাটির রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় দেওয়া হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের আরও 12টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এর মধ্যে অন্তত 3টি মামলার বিচারিক কাজ প্রায় শেষের পথে। চলমান রয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় আলোচিত মানবতাবিরোধী অপরাধের আরও পৃথক 2টি মামলা। এদিকে বিদায়ী 2025 সালে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে 14 বছর পর সংবিধানে আবারও ফিরে আসে দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 20 নভেম্বর এ রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে এ রায় কার্যকর হবে 14th জাতীয় সংসদ নির্বাচন থেকে। 2011 সালে 13 সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে 8 জন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিদায়ী বছরের 4 সেপ্টেম্বর আরও একটি আলোচিত মামলা রায় দেন আপিল বিভাগ। রায়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ সহ রায়টি দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। বিদায়ী বছর 2025-এর প্রায় শেষ প্রান্তে এসে 30 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারির মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের 26 বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে 11 ডিসেম্বর যাত্রা শুরু করে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। আইনজ্ঞরা মনে করেন এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুসংহত হবে গণতন্ত্র। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।